করোনা ঠেকাতে পাওয়া গেল জীবন রক্ষাকারী প্রথম ঔষধ, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ব্যবহার না করার পরামর্শ। এখনো চূড়ান্ত নয় রেড জোন, লকডাউনে যেতে 72 ঘন্টা সময় পাবে স্থানীয় প্রশাসন, নির্দেশনা পেলে বাস্তবায়নে নামবে 2 সিটি কর্পোরেশন। করোনায় ভারতে একদিনে মারা গেল 2000-এর বেশি মানুষ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়ালো প্রথম বিশ্বযুদ্ধকে। করোনা মহামারীতে বড় ধরনের বিপর্যয়, কর্মসংস্থানে ক্ষতিগ্রস্ত মানুষদের আয় পুনরুদ্ধারে বাজেটের দিক নির্দেশনা নেই বলছে বিশ্লেষকরা। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চীনই প্রথম হামলা চালায়, দাবি ভারতের, সংযম দেখানোর আহ্বান চীনের। ওয়েব সিরিজের নামে অশ্লীলতা, অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানোর দাবি। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা থেকে জীবন বাঁচাতে পারে ডেক্সামেথাসোন নামের একটি সস্তা ও সহজলভ্য ঔষধ, এমন দাবি করেছেন ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই গবেষণা চালিয়েছে। তাদের দাবি, ঔষধটি ভেন্টিলেটর সাপোর্টে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি 1/3 কমায়, আর অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর মৃত্যুর ঝুঁকি কমায় 1/5। এদিকে এই ওষুধ ব্যবহার হচ্ছে বাংলাদেশেও, ফলাফলও ভালো বলছেন চিকিৎসকরা। পুরোটা জানুন আসমাতুলির ডেস্ক রিপোর্টে। করোনার ভয়াল থাবায় যখন বিপর্যস্ত পুরো বিশ্ব, ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কারেও লাগছে দীর্ঘ সময়, ঠিক তখনই ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিলেন স্বস্তির খবর। জানালেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া রোগীদের জন্য জীবন রক্ষাকারী একটি ওষুধ পাওয়া গেছে। সেই ওষুধের নাম ডেক্সামেথাসোন। ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, ডেক্সামেথাসোন স্টেরয়েড করোনা আক্রান্তদের শরীরে প্রয়োগের দারুণ সাফল্য পেয়েছেন তারা। এটি ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি 1/3 কমাতে পারে, আর অক্সিজেনে থাকা রোগীদের ক্ষেত্রে এ ওষুধ মৃত্যুর ঝুঁকি কমায় 1/5। অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক এই গবেষণাটি চালিয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া প্রায় 2000 করোনা রোগীর দেহে ডেক্সামেথাসোন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল, যেখানে ভেন্টিলেশনে থাকা রোগীদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি 40% থেকে 28% নেমে আসে, আর যেসব রোগীদের অক্সিজেন গ্রহণের প্রয়োজন হয় তাদের মৃত্যু ঝুঁকি 25% থেকে 20% নেমে আসে। কোভিড-19 রোগীদের মৃত্যুর ঝুঁকি কমানোর ক্ষেত্রে প্রমাণিত এই ওষুধটি একটি পুরনো, একেবারে সস্তা এবং অত্যন্ত সহজলভ্য একটি ওষুধ। গবেষকদের ধারণা, ওষুধটি যদি যুক্তরাজ্যে করোনা ভাইরাস মহামারীর শুরু থেকেই ব্যবহার করা যেত, তবে 5000 মানুষের জীবন বাঁচানো যেত। ডেক্সামেথাসোন দামে সস্তা হওয়ায় দরিদ্র দেশগুলোতেও এটি বিশাল উপকারে আসবে। তবে ডেক্সামেথাসোন করোনা ভাইরাসের হালকা লক্ষণযুক্ত রোগীদের সাহায্য করে না বলে জানান তারা। জানান, যাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় না তাদের এই ওষুধ সেবনের দরকার নেই। আসমাতুলি, নিউজ 24। এখনো রেড জোন কিংবা লকডাউন কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে তালিকা তৈরির শেষ দিকে। নিউজ 24-কে এসব তথ্য দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর প্রস্তুতির জন্য স্থানীয় প্রশাসন কমপক্ষে 72 ঘন্টা সময় পাবেন। তবে গেল কয়েকদিনে রেড জোন নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রেড জোনে ঢিলে ঢালা লকডাউন বুমেরাং হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দুদিন আগে জানা যায় ঢাকার 45টি আর চট্টগ্রামের 11টি এলাকা রেড জোনে, কিন্তু সরকারি কোনো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি, আবার ভুলও বলেনি, যার ফলে জনমনে লকডাউন আর জোনিং নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর, তার মূল কারণটা হলো আমাদের একটা সমন্বয়ের অভাব রয়ে গেছে। অনেকে জানেও না ভালো করে, এতে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বেশি। বিভ্রান্তি দূর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি জানান, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। যখন দেব তখন সকলেই স্পষ্ট হবে যে কোন জায়গাটি হচ্ছে এবং স্পেসিফিক করে দেওয়া হবে, একদম ম্যাপ করে। লকডাউন হওয়ার আগে ঘোষণা দেওয়া হবে এবং বাস্তবায়ন হতে 2-3 দিন টাইম লাগবে আমাদের। পুরো মিরপুর কখনো লকডাউন হবে না,
পুরো মোহাম্মদপুর কখনো লকডাউন হবে না, পুরো উত্তরা কখনো লকডাউন হবে না। একটি ওয়ার্ডের হয়তো একটি ছোট অংশ সেটা লকডাউন হবে, যেখানে আমাদের সংক্রমণটা বেশি সেই জায়গাটি লকডাউন হবে। মূলত স্থানীয় সরকার কাঠামো আসন্ন লকডাউন এবং জোনিং বাস্তবায়ন করবে। ঢাকার 2 মেয়র সরকারের কাছে সুনির্দিষ্ট এলাকার তথ্য চেয়েছেন। ঢাকা উত্তরের কোন অংশ, মিরপুরের কোন অংশ, মোহাম্মদপুরের কোন অংশ, কতটুকু জায়গায় আমাকে রেড জোনিং করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে, লকডাউন করতে হবে, এটির আমি সুনির্দিষ্ট ম্যাপ তাদের থেকে চেয়েছি। আগামী 2-3 দিন তাদের লাগবে একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এলাকাটা নিশ্চিত করা। যেদিন আমরা তাদের থেকে এলাকা চিহ্নিতটা পাবো, তারপরে আমাদের অন্ততপক্ষে 48 থেকে 72 ঘন্টা লাগবে এটাকে বাস্তবায়নে যেতে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, লকডাউন বাস্তবায়ন কর্তৃপক্ষ প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবেন। আজকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে এটা করব, তাহলে সেটি অন্তত 3 দিন পর, 3 থেকে 4 দিন পর সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো। তার আগে আমরা জনগণকে জানাবো, মাইকিং ওখানে হবে এবং আমাদের প্রস্তুতি সম্পন্ন করেই কিন্তু সেটি করতে পারবো। আমরা 21 দিন তাদের একটা বিশেষ ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে আমরা এই সংক্রমণটা শূন্যের কোঠায় নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। মহামারী বিশ্লেষকরা বলছেন, রেড জোনে কড়াকড়ি লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই। আগের মতো ঢিলে ঢালা লকডাউন দিয়ে কোনো কিন্তু লাভ হবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন যে রেড জোন বা ইয়েলো জোন যেখানে লকডাউন দেওয়া হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এটা বোঝা যাবে যদি এখানে এই লকডাউন কার্যকরী না হয়, সাকসেসফুল না হয়, তাহলে পুরো এলাকা ভিত্তিক আমাদেরকে কঠোরভাবে লকডাউন দিতে হবে। এবং শুধু লকডাউন দিলেই হবে না, ঢিলে ঢালা লকডাউন যাতে না হয়, এটা যাতে বাস্তবায়িত হয়, এর জন্য সর্বাত্মক ব্যবস্থা কিন্তু নিতে হবে সবাইকে মিলে সমন্বয়ের মাধ্যমে। করোনা পরিস্থিতিতে টানা 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর সীমিত পরিসরে গেল 31 মে অফিস খোলে। 31 মে থেকে 15 জুন পর্যন্ত সীমিত পরিসরে সব স্বাভাবিক করার নির্দেশনা আসে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। রাজধানীর লকডাউন ও রেড জোনের খবর জানাতে রাজাবাজার ও মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজির মেহেদি ও আলী তালুকদার। শুরুতে রাজাবাজার থেকে যুক্ত হচ্ছেন তানজির মেহেদি। তানজির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রাজধানীতে প্রথম যে 2টি জোনকে লকডাউন করা হয়েছে, রাজাবাজার তার মধ্যে একটি, এখানকার চিত্র কি দেখছেন? আমাদের সরজমিন ঘুরে কি দেখতে পাচ্ছেন জানাবেন। না, লকডাউনের মধ্যে তো সংক্রামক এগুলো আগে থেকে যদি কারো বডিতে এটা যদি মাইগ্রেট করে থাকে, তাহলে তো এখন এটা এক্সপোজ হবে, স্বাভাবিক। এটা আমরা আজকে রাত্রে বলবো মেয়র সাহেব সহ, আমরা আমার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমরা মিটিং করবো। মিটিং করে আমরা সেখানে স্পেসিফাইডলি আমরা চিহ্নিত করার চেষ্টা করব যে কীভাবে এটাকে সাকসেসফুল করা যায়। এটা আজকে রাত্রে মিটিং করলে আমরা বুঝতে পারবো। এটা আসলে একদম প্রথম থেকেও চলছিল, আমরা এখন ফরমালি করছি। আগে ইনফরমালি করা হয়েছিল, আমাদের চেয়ারম্যান মেম্বাররা তাদের স্ব জায়গা থেকে যারা দেখি বিদেশ থেকে আসছে তাকে তার ঘরে কোয়ারেন্টাইন করেছেন, আইসোলেশন করেছেন। তো ইট ইজ এ কাইন্ডস অফ কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন। আমরা এখন তো একটু যেখানে যে এলাকাটা, সেই এলাকাটাকে পুরোটাকে করছি। দ্যাট ইজ, মনে করেন যে এই এলাকাতে আছে, এই ওয়ার্ডের যে অংশের মধ্যে এটা সংক্রমণ আছে সেই অংশটাকে আমরা করছি। তো এভাবে করে আমরা চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করছেন খবর দিয়ে আমাদেরকে, যাতে নাকি আমরা এই কাজটা সফলভাবে করতে পারি। ধন্যবাদ। রেড জোনে যারা পড়েছে বাসিন্দারা, অনেক এলাকা কিন্তু রেড জোনে, ওই বাসিন্দাদের জন্য আপনাদের এখন মেসেজ থাকে, কারণ এক ধরনের কনফিউশন হচ্ছে সাধারণ ছুটি এবং রেড জোনের আওতা নিয়ে। না, এটা তো আমার মনে হয় ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে আপনারা বিভিন্ন যে ধরনের সরকারি নির্দেশনাবলী পেয়েছেন, সেটা হলো যে যারা সরকারি চাকরি করে তাদের সরকারি চাকরিতে না গেলে তার চাকরি ক্ষতি হবে না। বেসরকারি চাকরি করেন সেখানে ওদের কাছে আমরা পত্র প্রেরণ করে আমরা জানাই দেবো যে তারা এখানে বাধ্য হয়ে এই এলাকায় থাকতে হচ্ছে, অতএব তাকে আপনার এখানে যেতে পারবে না। এটার জন্য তারা সহযোগিতা যেন করে। এটা আমি বললাম আজকে আমরা মিটিং করবো, তো সেই মিটিংয়ের পরে আমরা চূড়ান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে আমাদের অ্যাকচুয়ালি দায়িত্বটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় করছেন। তো আমরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোকে, যে আমরা যেন লকডাউনটা এনশিওর করি। তো এনশিওর করার সাথে এখন অন্যান্য মন্ত্রণালয়ের যেমন পুলিশরা এখানে আন্তরিকভাবে কাজ করছেন। আমি এখানে মানুষের সবার কাছে প্রশংসা শুনেছি, পুলিশরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। তো পুলিশ কাজ করবে, মেডিকেল টিম কাজ করবে, তারপরে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে। অর্থাৎ বিভিন্ন মাল্টি
সেক্টরাল পিপলসের ইনভলভমেন্টের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। আপনি শুনছিলেন আকাশ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানাচ্ছিলেন তিনি এই যে ঢাকা শহরের প্রথম পরীক্ষামূলক রাজাবাজার এলাকাটি পরিদর্শন করে এসেছেন, যেখানে আসলে লকডাউনটি চলছে, এবং সে এলাকাটি ঘুরে এসে তিনি যেটি বললেন, ঢাকা শহরে যে আরও 45টি জোনকে নির্ধারণ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে রাতে তারা একটি বৈঠকে বসবেন, এবং সেই বৈঠকে বসার মধ্য দিয়ে কিন্তু আগামী দিনগুলোতে কবে নাগাদ এই লকডাউনগুলো বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে তারা একটি সিদ্ধান্তে উপনীত হবেন। এবং পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা তারা বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আসলে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্তগুলো তারা নেবেন, এবং পাশাপাশি লকডাউন এলাকার মধ্যে যেসব চাকুরিজীবী মানুষজন আছে যাদের জীবিকার প্রয়োজনে বের হতে হয়, সেক্ষেত্রে সরকারি অফিসে যারা কাজ করেন তাদের আসলে চাকরির কোনো প্রকার সমস্যা হবে না বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি বেসরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে আসলে বেসরকারি অফিসগুলোতে তারা একটি চিঠি দিয়ে তাদের বিষয়টি যেন বিবেচনায় রাখা হয় সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষকে জানানো হবে বলে কিন্তু মন্ত্রী জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে গত 9 জুন থেকে কিন্তু এই রাজাবাজারে লকডাউন পরিস্থিতি বিরাজ করছে, এবং সবকটি সড়ক কিন্তু বন্ধ রাখা হয়েছে, একমাত্র ফার্ম গেট লাগোয়া এই সড়কটাই একমাত্র চালু আছে। যারা খুব জরুরি প্রয়োজনে বের হতে হচ্ছে তারা বের হতে পারছেন। বেশিরভাগ ক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা আছেন, যাদের ঘরে বাজার পাতির দরকার হচ্ছে তারা স্বেচ্ছাসেবকদের জানাচ্ছেন, সেভাবে তাদের ঘরে বাজার পৌঁছে যাচ্ছে। তবে এই ছিল এখানকার সবশেষ অবস্থা। আমরা এবার যেতে চাই একটু মগবাজার, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আলী তালুকদার, আমরা জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ তানজির। আপনি বলছিলেন রাজাবাজারের ওখানকার লকডাউনের খবর, তো আমি এই মুহূর্তে মগবাজার রয়েছি। জানেন যে ঢাকা মহানগর, পুরো মহানগর উত্তর এবং দক্ষিণের মোট 45টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তার মধ্যে মগবাজার একটি। তো আমরা অন্যান্য যে এলাকাগুলো রামপুরা এবং মিটফোর্ড এলাকা দেখেছিলাম তার থেকে কিন্তু এই এলাকাটি একটু অন্যরকম। এখান দিয়ে ব্যস্ত এক প্রধান সড়ক, এদিকে প্রতিদিনই অসংখ্য মানুষ যাতায়াত করেন। আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু গতকালকে জানতে পেরেছিলাম যে আসলে এই রেড জোন ঘোষণা করা হলেও সে এলাকা আসলে কতটুকু চিহ্নিত করা হবে, কতটুকু পর্যন্ত লকডাউন করা হবে সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। তো নিশ্চিত হওয়ার পরেই এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা জানতে পারবেন যে আসলে এই এলাকার কতটুকু সীমানা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন স্থানীয়, তাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে দেখেছি যে আসলে একটি সময়তে করোনার ভাইরাস যখন প্রথম দিকে ছড়িয়ে পড়া শুরু করে, এখন অনেক আক্রান্তর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তাদের মাঝে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে যে আসলে এই এরিয়াকে লকডাউন কবে নাগাদ ঘোষণা করা হয়। তো এই মগবাজার থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। আকাশ। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তানজির মেহেদী এবং আলী তালুকদার, তারা জানাচ্ছিলেন রেড জোনভুক্ত এলাকার খবরাখবর। করোনার বৈশ্বিক পরিস্থিতি জানাবো। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছেই। গেল 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 1,42,000 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। বেড়েছে মৃত্যু। গেল একদিনে প্রাণ গেছে 6,500 মানুষের। এর মধ্যে ভারতে একদিনে মৃত্যু হয়েছে 2,000। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,45,000 ছাড়িয়েছে, আর মোট আক্রান্তর সংখ্যা 82,50,000। যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা ফের বেড়েছে। গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 850 মানুষের, সংক্রমিত প্রায় 25,000। এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-19 মোট মৃত্যু 1,19,000 ছাড়িয়েছে, যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটির মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাণহানির সংখ্যা ছিল 1,16,516 জন। ব্রাজিলের করোনা পরিস্থিতি আরো ভয়াবহ। দেশটিতে একদিনে ভাইরাসটিতে আরো 1338 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে রেকর্ড সংখ্যক 37,000-এর বেশি মানুষ। তবে ইউরোপে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে মহামারীর এই ভাইরাসটিতে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। দেশটিতে গেল 24 ঘন্টায় 11,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে একদিনে সর্বোচ্চ 2,006 জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 3,54,000 ছাড়িয়েছে। প্রাণহানি প্রায় 12,000। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় 43 লাখ মানুষ। করোনা মহামারীর এই সময়ে চরমভাবে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের আয় এবং কর্মসংস্থান।
প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান তৈরি এবং ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষদের আয় পুনরুদ্ধারের প্রত্যাশার প্রতিফলন হয়নি বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, মহামারীর এই সময়ে কর্মচ্যুতি ঠেকাতে প্রণোদনার মাধ্যমে উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে। এক্ষেত্রে প্রয়োজন সুনির্দিষ্ট বরাদ্দ ও কর্মপরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন বাবুকার মুসাম্মদ। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসছে বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে ২,০০০ কোটি টাকা, যার মাধ্যমে দরিদ্র কৃষক, অভিবাসী শ্রমিক, বেকার তরুণরা স্বল্প সুদে ঋণ নিয়ে গ্রামাঞ্চলে কৃষিজাত পণ্য, ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ করতে পারবেন। তবে চলতি বাজেটে তরুণদের জন্য ১০০ কোটি টাকার স্টার্ট আপ মূলধন রাখা হলেও আসছে বাজেটে তার রাখা হয়নি। অর্থনীতি বিশ্লেষক ও উদ্যোক্তারা বলছেন, করোনার এই সময়ে কর্মসংস্থান টিকিয়ে রাখতে সুনির্দিষ্ট রূপরেখা নেই এবারের বাজেটে। লোকজন তো কেনাকাটা করতে যাচ্ছে না, রেস্টুরেন্ট খেতে যাচ্ছে না, চুল কাটতে যাচ্ছে না। তবে এই যে ইনফরমাল সেক্টরে যে কর্মসংস্থান আমরা হারিয়েছি, সেগুলো যে এখন খুলে দিলেই ফিরে আসবে, এটা প্রায় ধরে নেওয়াটা খুব একটা বড় ভুল ধারণা। বাজেটে যে জিনিসগুলো দেওয়া হয়েছে যদি ঠিক করে বাস্তবায়ন না করতে পারি, তাহলে বেসরকারি খাতে আমাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের একটা প্রবলেম হবে। বেসরকারি খাতে বিনিয়োগ করে নতুন কর্মসংস্থান বানানো উইল বি আ চ্যালেঞ্জ। দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যখন অনানুষ্ঠানিক খাতে কর্মরত, তখন লকডাউন ও সাধারণ ছুটির কারণে এদের আয় ও কর্মসংস্থান ভীষণভাবে বিপর্যস্ত। তাই করোনা পরবর্তী সময়ে কর্মসংস্থান বান্ধব বিনিয়োগ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। কন্ট্রোলে চলে আসার পরে অর্থনীতি যদি একটা ঘুরে ধারার একটা উত্তরণের পর্যায়ে যায়, তখন যেই বিনিয়োগগুলি হবে সেগুলো যাতে একটু কর্মসংস্থান বান্ধব হয়, এবং আমরা যদি কোনো নতুন স্টিমুলাস প্যাকেজের কথা চিন্তা করি, এগুলোকে একটু এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড করার কথা ভাবতে হবে। আমরা জানি আমাদের শ্রম বাজারে 85% বেশি কিন্তু আসলে এই অনানুষ্ঠানিক খাতে এনগেজড, এবং এই বিশাল নতুন করে যারা দারিদ্র সীমার নিচে পড়েছেন, তাদের একটা বড় অংশ কিন্তু আসলে এই ধরনের অকুপেশনে তারা জড়িত আছেন। আসছে বাজেটে গ্রামীণ কর্মসংস্থান তৈরিতে সামাজিক সেবা কার্যক্রমের আওতায় দরিদ্র ও অতিদরিদ্রদের স্বনিয়োজিত কাজে যুক্ত করতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০০ কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস কিলিং কিট আবিষ্কার করেছেন বরিশালের গবেষকরা। তাদের দাবি, এই কিট ব্যবহারে ৬ সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণ সম্ভব। পাশাপাশি আক্রান্ত ব্যক্তি কোভিড কিট ব্যবহার করলে কোনো সুস্থ ব্যক্তি রোগীর সংস্পর্শে এলেও করোনায় আক্রান্ত হবে না। মান নিয়ন্ত্রণ পরীক্ষায় উত্তীর্ণ হলে করোনা প্রতিরোধে এই কিট দ্রুত সরকারি অনুমোদন পাবে আশা সংশ্লিষ্টদের। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থায় করোনা প্রতিরোধে যৌথভাবে গবেষণা করে সাফল্য পেয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাক্তার এইচ.এম. মাসুম বিল্লাহ, ডাক্তার উম্মে তাহিরা ইলা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় জৈব রসায়ন ও জৈব প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ডাক্তার রেহানা পারভীন। গেল 2 মাসের গবেষণায় যৌথভাবে তারা আবিষ্কার করেছেন করোনা প্রতিরোধে কোভিড কিট। 2 সপ্তাহের মধ্যে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করে বাজারজাতকরণের জন্য প্রচেষ্টা চালাতে পারবো এবং সাধারণ জনগণের হাতে পৌঁছে দিতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। করোনা আক্রান্ত কোনো ব্যক্তি এই কিট ব্যবহার করলে কোনো সুস্থ ব্যক্তির সংস্পর্শে গেলেও ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হবে না, দাবি প্রধান গবেষকের। করোনা প্রতিরোধমূলক ডিভাইস, যার মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তির নিঃশ্বাসে নির্গত জীবাণু 99.995% অধিক জীবাণুমুক্ত করে ফেলবে, যার মাধ্যমে অন্য একজন ব্যক্তি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হবে। বরিশালের গবেষকদের কোভিড কিট করোনা প্রাদুর্ভাবের মধ্যে আশার আলো সঞ্চার করছে, এমন মন্তব্য করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তাদের হিস্ট্রি লুকায়, যার ফলে কিন্তু আমাদের নার্সরা ইনফেক্টেড হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নার্স ডাক্তাররা যদি এই মাস্কটা পরতে পারে বা এই ডিভাইসটা ব্যবহার করতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের এইভাবে আক্রান্তের ব্যাপারটা থাকবে না। মান নিয়ন্ত্রণ পরীক্ষায় উত্তীর্ণ হলে এই কিট সরকারিভাবে দ্রুত অনুমোদন পাবে, এমন আশা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সরকারিভাবে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি অনুমোদন দেয়া হয়, তাহলে আমার মনে হয় এটি আমাদের এই বর্তমান কোভিড-19 ব্যাপক প্রাদুর্ভাবের জায়গা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
কোভিড কিট অনুমোদনের জন্য গত 12ই মে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা পরিস্থিতিতে উত্তোলিত অবিকৃত শত কোটি টাকার পাথর নিয়ে বিপাকে পড়েছেন সিলেটের লোভাছড়া পাথর কোয়ারির ব্যবসায়ীরা। লকডাউনের মধ্যে কোয়ারির ইজারা শেষ হওয়ার পথে বসার জোগাড় হয়েছে কয়েকশো ব্যবসায়ীর, সেই সঙ্গে কয়েক হাজার শ্রমিকও আছেন কর্মহীন হওয়ার শঙ্কায়। শফি আহমেদের ক্যামেরায় সিলেটে সৈয়দ রাসেলের তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যান্য পাথর কোয়ারি থেকে সারা বছর পাথর সরবরাহের সুযোগ থাকলেও ব্যতিক্রম সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারি। সড়ক যোগাযোগ না থাকায় বর্ষা মৌসুমে নদীতে পানি আসলে এখানকার পাথর পরিবহন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার বর্ষার শুরুতে পাথর পরিবহন করা সম্ভব হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগ করা শত শত পাথর ব্যবসায়ী, সেই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। লকডাউন ছিল, আমাদের এলাকায় কোনো শ্রমিক আসতে পারে নাই, বিদায়ী পাথরগুলো স্টক রয়েছে। শত শত ব্যবসায়ী যদি এই পাথরটা না যায় তাহলে পথে বসবে। কাজ বন্ধ হয়ে যেতে খাইবো কি করে, সবাই অনাহারে মারা যাব। আজকের রুচি যদি বন্ধ হয় তে আমরা বিকালে খরচ করার মতো আমরা টাকা পয়সা নাই, কেবা সেটি নাই। লকডাউনের মধ্যে কোয়ারির ইজারা শেষ হয় গেল 13 এপ্রিল। সেই সঙ্গে পাথর উত্তোলনের পাশাপাশি জমা করা পাথর বিক্রিও বন্ধ করে দেয় প্রশাসন। পরবর্তীতে ব্যবসায়ীরা আদালতে শরণাপন্ন হলে আদালত 15 জুন পর্যন্ত পাথর পরিবহনের সময় বেঁধে দেন। কিন্তু এই কম সময়ে প্রয়োজনীয় লোকবল ও পরিবহন সংকটের কারণে উত্তোলিত পাথরের সিংহভাগই স্থানান্তর করতে পারেননি তারা। 15 দিনে আমাদের আদৌ পাথর তো নেওয়া কোনো অবস্থাতে সম্ভব নয়। আমি আজকে আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে, আমার মুলাগুলবাসীর পক্ষ থেকে আমাদের একটা প্রাণের দাবি, আমাদের এই সময়টা যেন বর্ধিত করা হয় এবং যেভাবে হোক আমাদের পাথরটা নেওয়ার সুযোগ হয়। জেলা প্রশাসন বলছে আদালতের নিষেধাজ্ঞার বাইরে কিছুই সম্ভব নয়। অবৈধ কাজ আমরা কোনোভাবেই করতে দেব না। সিলেট জেলায় অবৈধ কোনো পাথর উঠবে না। এই জন্য প্রশাসনকে যতটা কঠোর হওয়া দরকার প্রশাসন কঠোর হবে। তবে লকডাউন এবং পরিবহন সংকটের বিষয় বিবেচনায় নিয়ে প্রশাসনের প্রতি কোয়ারির উত্তোলিত পাথর বিক্রির সুযোগ করে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন নিয়ন্ত্রণ রেখা না মানার ফলেই লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে ভারত। তবে এই অভিযোগ নাকচ করে দিল্লি সমঝোতা লঙ্ঘন করেছে বলে পাল্টা অভিযোগ করেছেন বেইজিং। সেই সঙ্গে মোদি প্রশাসনকে এই সীমান্তে ইস্যুতে সংযম দেখানোর পরামর্শ দিয়েছে চীন। এদিকে দুই দেশের সীমান্তের চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান আশা করছে যুক্তরাষ্ট্র। আর ভারত চীন সীমান্তে হতাহতের ঘটনায় উদ্বেগে জানিয়ে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। লাদাখ নিয়ে ভারত চীন সীমান্তে দুপক্ষের সংঘর্ষের পর বিরোধ নিরসনে দিল্লিকে সংলাপের সঠিক পথে হাঁটার আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার চীনা সামরিক বাহিনীর এক মুখপাত্র এই আহ্বান জানান। চীনের অভিযোগ, দিল্লি নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করায় লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। সে সঙ্গে সীমান্তে নিয়োজিত সেনাদের দিল্লির অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে বলে সতর্ক করেছে বেইজিং। এদিকে দিল্লির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে ভারত। শি জিনপিং সরকারের বিরুদ্ধে আগ্রাসী মনোভাবের অভিযোগ এনে ভারতের কয়েকটি স্থানে মঙ্গলবার বিক্ষোভ করেছে অনেক মানুষ। নরেন্দ্র মোদী সরকারের অভিযোগ, দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠকের সমঝোতা মানেনি চীন, তাই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে অনীহা না থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো রকম আপোষ করতে রাজি নয় দিল্লি। ভারত চীন সীমান্তে সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি এই ইস্যুতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি। এদিকে দেশ দুটি সীমান্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সংঘাতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তবে সহিংসতার পথ বাদ দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ভারত চীন এই সংকট কাটিয়ে উঠবে বলে আশা করছে ট্রাম্প প্রশাসন। সোমবার রাতে বিরোধপূর্ণ কাশ্মীরের লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সৈন্যদের সংঘাত হয়। এতে কমপক্ষে তাদের 20 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করে ভারত। এই ঘটনায় চীনের অন্তত 43 জন সৈন্য নিহত বা মারাত্মক আহত হয়েছে বলে জানা গেছে। তবে চীনা কর্তৃপক্ষ কোনো হতাহতের কথা স্বীকার করেনি।
আসমাতুলি, নিউজ 24। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে ওয়েব সিরিজ। জনপ্রিয়তার সাথে সাথে বাড়ছে সমালোচনাও। ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল ও আপত্তিকর দৃশ্যের জন্য সম্প্রতি প্রকাশিত 3টি ওয়েব সিরিজ বেশ বিতর্কিত হয়। এমন বাস্তবতায় দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পরিবেশিত সিনেমা এবং ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল ও আপত্তিকর দৃশ্য সরিয়ে ফেলতে সরকারকে আইনি নোটিশও দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সিনেমা নাটকের পাশাপাশি সারা বিশ্বে এখন জনপ্রিয় ওয়েব সিরিজ। বাংলাদেশের নির্মাতারাও ঝুঁকছেন সেদিকে। দর্শক চাহিদা বাড়লেও কিছু কিছু ওয়েব সিরিজ হচ্ছে সমালোচিত। মৃত্যু পর্যন্ত তার সাথে থাকতে চাই। 7 মাস 1 দিন। ওয়াহিদ তারিকের বুমেরাং, সুমন আনোয়ারের সদরঘাটের টাইগার ও শিহাব শাহিনের আগস্ট 14 এই 3টি সিরিজ মুক্তির পরপরই রীতিমতো বিতর্ক উস্কে দিয়েছে। টেলিভিশনের নিজস্ব সংস্কৃতি বজায় রেখে অভিনয় করা অভিনয় শিল্পীদেরও দেখা যায় এসব ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে। এটাকে আমরা কোনোভাবে ভালোভাবে দেখছি না এবং এটাকে বন্ধ করার জন্য আমরা কিছু প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যেই সব সংগঠনগুলো এক হয়ে কথা বলে এই প্রক্রিয়ার মধ্যে যাওয়ার চেষ্টা করছি। একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে ফি দিয়ে প্রাপ্তবয়স্কদের এসব ওয়েব সিরিজ দেখার কথা থাকলেও এখন তা দেখা যাচ্ছে ইউটিউবের মতো ওপেন প্ল্যাটফর্মে। পাইরেটেড হয়ে পাইরেট আপলোড হচ্ছে এবং ওনারা ইউটিউব কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। যেই চ্যানেল থেকে এটা আপলোড হচ্ছে তারা সাথে সাথে স্ট্রাইক দিয়ে এটাকে নামিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় গোটা 50 চ্যানেলকে তারা স্ট্রাইক ডাউন করে নামিয়েছেন। এমন বাস্তবতায় দেশে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পরিবেশিত সিনেমা এবং ওয়েব সিরিজে প্রদর্শিত খোলামেলা ও আপত্তিকর দৃশ্য সরিয়ে ফেলতে কিংবা সম্প্রচার বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন মোহাম্মদ তানভীর আহমেদ। এখন আমার নজরে মনে হয়েছে যে এটা পর্নোগ্রাফি অ্যাক্টের এগেইনস্টে যায়। সেক্ষেত্রে আমি নিজে সংক্ষুব্ধ ফিল করেছি এবং আমি সংক্ষুব্ধ ফিল করে আমি যারা কনসার্ন অথরিটি আছে তাদেরকে লিগ্যাল নোটিশটা পাঠিয়েছি। চলচ্চিত্রে নোংরা সংলাপ, খোলামেলা পোশাক, নকল গল্পের উপর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের বিধিনিষেধ যেমন রয়েছে, নাটক কিংবা ওয়েব সিরিজও তেমন সেন্সর বোর্ড চাইছেন অনেকে, যদিও অনেক নির্মাতা তা মানতে নারাজ। টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্ম গুলিয়ে ফেললে হবে না তো, কারণ ওটিটি প্ল্যাটফর্মে আপনার প্যারেন্টাল কন্ট্রোল আছে, সেখানে 16+ লেখা থাকে, 18+ লেখা থাকে। এখন আপনার সন্তান কেন একটা 18+ কন্টেন্ট দেখবে সেটা তো মনিটর আপনার করতে হবে। নির্মাতাদের গালি কিংবা অশালীন দৃশ্য ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি পাইরেসি বন্ধের জন্য সরকারি সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা ঠেকাতে পাওয়া গেল জীবন রক্ষাকারী প্রথম ঔষধ, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ব্যবহার না করার পরামর্শ। এখনো চূড়ান্ত হয়নি রেড জোন, লকডাউনে যেতে 72 ঘন্টা সময় পাবে স্থানীয় প্রশাসন, নির্দেশনা পেলে বাস্তবায়নে নামবে 2 সিটি কর্পোরেশন। করোনায় ভারতে একদিনে মারা গেল 2000-এর বেশি মানুষ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়ালো প্রথম বিশ্বযুদ্ধকে। করোনা মহামারীতে বড় ধরনের বিপর্যয় কর্মসংস্থানে, ক্ষতিগ্রস্ত মানুষদের আয় পুনরুদ্ধারে বাজেটের দিক নির্দেশনা নেই বলছেন বিশ্লেষকরা। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চীনই প্রথম হামলা চালায় দাবি ভারতের, সংযম দেখানোর আহ্বান চীনের। এবং ওয়েব সিরিজের নামে অশ্লীলতা ও অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানোর দাবি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।